জীবনের ছোট ছোট সুখ দুঃখের কাহিনী নিয়ে রচিত হয় ছোট গল্প। একটি ছোট্ট জীবনের এক ছোট্ট প্রাপ্তি কখনো কখনো হয়ে ওঠে সারা জীবনযাপনের অবলম্বন। কিন্তু সংসার ও সমাজের অতিরঞ্জিত চিন্তাভাবনার প্রকোপে সেই অবলম্বনই হয়ে ওঠে চরম দুঃখ ও লাঞ্ছনার কারণ। তেমনই একটি কাহিনী আজ পড়ব কথকতায়। লেখিকা সরলাবালা সরকার। সরলাবালা এই নামটার সঙ্গে অনেকেই হয়তো আমরা সেভাবে পরিচিত নই, তাই তার সংক্ষিপ্ত জীবনী ও ছবি থাকলো এই গল্পের ভিডিওতে। লেখিকা সরলাবালা সরকার ছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের সাম্মানিক গিরিশ লেকচারার এবং আজকে যে গল্পটি পড়ব স্মৃতিচিহ্ন, এই গল্পটির জন্য পেয়েছিলেন কুন্তলীন পুরস্কার। আজকের গল্প স্মৃতিচিহ্ন। দারুণ ম্যালেরিয়া রোগে যখন কাত্যায়নীর শ্বশুর, দেবর, স্বামী ও পুত্রকন্যা সকলেই একে একে ভবসংসারের বন্ধন কাটাইয়া চলিয়া গেলেন এবং বিষয় সম্পত্তি সেই সঙ্গে পরহস্তগত হইয়া পড়িল, তখন একমাত্র শিশুপুত্র নরেশ ও পরপ্রত্যাশা ভিন্ন আর তাহার কোনো সম্বল রহিল না। রঘুপুরের মিত্রবংশ চিরদিন বিদ্যাগৌরবের জন্য বিখ্যাত। নরেশের পিতা ও পিতামহ উভয়ই দেশবিখ্যাত পণ্ডিত ছিলেন। সেই বংশের একমাত্র বংশধর নরেশ মূর্খ হইয়া থাকিবে, এ কথা মনে করিতেও কাত্যায়নীর কষ্টবোধ হইত। কিন্তু চারিদিকে চাহিয়া তিনি কোনো উপায় দেখিতে পাইতেন না। রঘুপুরের জমিদার চৌধুরী মহাশয়কে সকলে অতি সদাশয় বলিত, কিন্তু সেই সঙ্গে তিনি একটু কোপন স্বভাব বলিয়া তাহার একটা অখ্যাতি ছিল। কাত্যায়নী মনে করিলেন চৌধুরী মহাশয়ের একটু কৃপাদৃষ্টি হইলেই নরেশ মানুষ হইতে পারে। কিন্তু জমিদার মহাশয় 10-15 বৎসর হইতে ম্যালেরিয়ার উৎপাতে স্বগ্রাম পরিত্যাগপূর্বক কলিকাতায় গিয়া সপরিবারে বাস করিতেছিলেন। বৎসরের মধ্যে একবার পূজার সময় তিনি বাড়িতে আসিতেন। তাহার ভদ্রাসনে মহাসমারোহে দুর্গোৎসব হইত। 3 দিন গ্রামের কাহাকেও অভুক্ত থাকিতে হইত না। সেবার অষ্টমীর রাত্রে সন্ধি পূজা শেষে স্ত্রীলোকেরা যখন দেবী প্রণাম করিতে বাহির হইয়া আসিবেন, ঠিক সেই সময়টিতে কাত্যায়নী জমিদার গৃহিণীর হাত ধরিয়া বলিলেন, বউ, আজ মায়ের সম্মুখে আমায় একটি ভিক্ষা দাও, তোমার অক্ষয় পুণ্য লাভ হবে। জমিদার পত্নী বিস্মিতা হইয়া বলিলেন, কি ভিক্ষা ঠাকুরজি? কাত্যায়নী ছেলের হাত ধরিয়া তাহাকে তাহার কোলের কাছে ঠেলিয়া দিয়া বলিলেন, আমার নরুকে তোমার হাতে দিলাম, ছেলে যাতে মূর্খ না হয় তোমাকে তাই করতে হবে। জমিদার পত্নী দুঃখিনী বিধবার এই কাতর প্রার্থনা অপূর্ণ রাখিতে পারিলেন না। তিনি স্বামীর সহিত কলিকাতায় ফিরিয়া যাইবার সময় নরেশকেও সঙ্গে লইয়া চলিলেন। কলিকাতায় গিয়া নরেশ স্বচ্ছন্দে থাকিয়া কি কায়ক্লেশে দিনপাত করিয়া বিদ্যা অর্জন করিয়াছিল তাহা জানা যায় নাই। তবে একথা সকলেই জানিল যে নরেশ যখন প্রবেশিকা সাগর সন্তরণে পার হইয়া পুরস্কার স্বরূপ 10 টাকা বৃত্তি লাভ করিল, তখন রায়গঞ্জের রমানাথ বসু স্বয়ং উপযাচক হইয়া তাহাকে তাহার পরমাসুন্দরী কন্যাদানে সমুৎসুক হইলেন। নরেশকে দেখিয়া তাহার এতই মনে ধরিয়াছিল যে গরিবের ঘর বলিয়া অধিকাংশ আত্মীয় আপত্তি করিলেও তিনি তাহাতে কর্ণপাত করিলেন না। রায়গঞ্জের রমানাথ বসু, এই নামটা সে অঞ্চলে কে না জানিত। বসুজা মহাশয় স্বনামধন্য পুরুষ, কিন্তু তাহার 5ম সন্তানের মধ্যে হেমাঙ্গিনী তাহার একমাত্র কন্যা ও শৈশবে মাতৃহীনা বলিয়া অত্যন্ত আদরণীয়। তিনি সর্বদা বলিতেন, মা আমার যেমন লক্ষ্মী, তেমনি আমি নারায়ণ এনে জামাই করব। এই জন্য নরেশচন্দ্র তাহার মনোনীত হইলে তিনি আর কাহারও কথা না শুনিয়া কন্যা হেমাঙ্গিনীকে সম্প্রদান করিলেন।
কেহ কথা প্রসঙ্গে নরেশের দারিদ্র্যের কথা উল্লেখ করিলে তিনি বলিতেন, যে মানুষ হয় সে কি তার স্ত্রীপুত্রের ভরণপোষণ করতে পারে না? আমি মানুষ চাই, ধন সম্পত্তি থাক আর না থাক তা দেখতে চাই না। নরেশের শ্যালকেরা বুঝিলেন, পিতা মুখে যাহাই বলুক না কেন, কার্যত তাহাদের সম্পত্তির অংশ নিশ্চয়ই হেমাকে উইল করিয়া দিয়া যাইবেন। ভাই বিষয়ের ভাগ পায় এ অবস্থা আবহমান কাল হইতে চলিয়া আসিতেছে বলিয়া সে একরকম সহিয়া গিয়াছে, কিন্তু কোনো বিষয়ের ভাগ ভগিনী পাইলে তাহা সহজে সহ্য হয় না। বসু মহাশয় বুদ্ধিমান হইয়াও বুঝিতে পারিলেন না যে এই বিবাহের ফলে হেম তাহার ভ্রাতাদের বিদ্বেষের পাত্রী হইয়া দাঁড়াইল। বিবাহের পল গোলমাল চুকিয়া গেলে নরেশ আবার কলিকাতায় গিয়া চৌধুরী মহাশয়ের বাড়িতে পূর্বের মতো থাকিয়া পড়াশোনা করিবে। মাতা পুত্রে ইহাই স্থির করিলেন। 10 টাকা বৃত্তিতে পরিবার খরচ চলিবে না। বিশেষ এতদিন চৌধুরী মহাশয়ের বাড়িতে প্রতিপালিত হইয়া আজ বড় মানুষের জামাই হইয়াছে বলিয়া তাহার বাড়ি ছাড়িয়া যাওয়াটা কোনো মতেই সঙ্গত নহে। কলিকাতায় ফিরিবার পূর্বে শ্বশুরের সহিত দেখা করিতে গেলে বসু মহাশয় জানিতে চাহিলেন যে সে এখন কোথায় থাকিয়া পড়াশোনা করিবে। নরেশ যাহা ঠিক করিয়াছিল তাহা জানাইলে তিনি বলিলেন, কেন বাবা, ওখানে যদি তোমার পড়াশোনার অসুবিধা হয় তবে এবার পৃথক বাসা করেই পড়ো না কেন, যাতে তোমার কোনো অসুবিধা না হয়। সে ভার আমার উপর থাকিবে। এই কথা বলিয়া ইঙ্গিতে জানাইলেন তিনি নরেশের পরিবার খরচ দিবেন। নরেশ সবিনয়ে তাহাতে আপত্তি করিয়া বলিল, সেখানে আমার বিশেষ অসুবিধা হয় না। রমানাথবাবু মুগ্ধ হইলেন। তিনি যে আদর্শ খুঁজিয়া আসিয়াছেন, নিজের ছেলের নিকট যাহা পান নাই, আজ পরের ছেলের নিকট তাহা পাইয়া আপনাকে কৃতার্থ মনে করিলেন। এই তরুণ সৌম্য মূর্তি অন্তরের প্রকৃতি জানিয়া তাহার সবিনয় আপত্তিকে উপলক্ষ করিয়া তাহার নিকট প্রকাশ পাইল। তিনি স্নেহার্দ্র কণ্ঠে বলিলেন, তাই ভালো বাবা, সেইখানেই তুমি থাকো। আমি না বুঝে অন্যত্র থাকতে বলেছিলাম। তাঁরা তোমাকে এতদিন প্রতিপালন করেছেন, যেভাবেই করুন তবুও তাঁদের ঋণ তুমি কখনো শোধ করতে পারবে না। আর আমিও তাঁদের কাছে চিরঋণী। তাঁদের দয়াতেই তোমাকে পেয়েছি। নরেশ কলিকাতায় ফিরিয়া আসিয়া দেখিল তাহার সম্বন্ধে বাড়ির আর সকলেরই কিছু না কিছু ভাব ও ব্যবহার পরিবর্তন হইয়াছে। কেবল পরিবর্তন হয় নাই কমলের। কমল চৌধুরী মহাশয়ের সর্বকনিষ্ঠ কন্যা, তাহার বয়স 10 বৎসর। নরেশ বাড়ির ভিতর যাইবা মাত্র চৌধুরী মহাশয়ের গৃহিণী স্নেহহাস্যে বলিলেন, এই যে বড় মানুষের জামাই, কখন এলে? নরেশ তাহার পদপ্রান্তে প্রণাম করিয়া বলিল, এই ভোরের গাড়িতে। থাক বাবা থাক, প্রাতঃবাক্যে চিরজীবী হয়ে বেঁচে থাকো। মা যেমন দুঃখ করে মানুষ করেছে, সে দুঃখ তার সার্থক হোক। আর আমারও বাবা, ফণি আর তোমাকে কখনো ভিন্ন ভাবিনি। তোমার মা যেদিন আমার হাতে সঁপে দিল সেদিন থেকে পেটের ছেলের মতোই যখন যা দরকার তাই করে আসছি। গৃহিণীর এইরূপ বক্তৃতা আরও বহুক্ষণ চলিত, কিন্তু হঠাৎ ঝমঝম করিয়া মল বাজাইতে ও তালে তালে দ্রুত দুবদুব শব্দের পদধ্বনি করিতে করিতে কমল ছুটিয়া আসিয়া একেবারে নরেশের পিঠের উপর ঝাঁপাইয়া পড়িল। নরেশ দাদা, বিয়ে করে এলে? বউ কই? বউ কি শেয়ালকে দিয়ে এসেছো নাকি? শেয়াল বলছে টোপরের বদলে বউ পেলাম, টাকডুমা ডুমডুম। এক মুহূর্তেই ঘরে স্ত্রী ফিরিয়া গেল। ঘরের ভিতর যেন একটা সৌরভ মিশ্রিত আনন্দের দমকা হাওয়া বয়ে গেল। গৃহিণী রাগ করিয়া বকিয়া উঠিলেন, দেখো না, মেয়ে যেন দিন দিন ধিঙ্গি হচ্ছেন। কিন্তু তিনি যতই বকুন, তাহার সেই দুরন্ত মেয়েটিকে তিনি কোনো মতে সামলাইতে পারিতেন না। গৃহিণীর বকুনির অবসরে নরেশ চুপি চুপি কমলকে বলিল, বউ আছে রে, শেয়াল নেয়নি।
নিয়ে আসবো এরপর, দেখিস। কিন্তু বলিয়ায় ভয় হইল, কমল পাছে আবদার করিয়া ধরে, এখুনি নিয়ে এসো। এই বাড়িতে আসিয়া অবধি কমলের সহিত নরেশের গাঢ় বন্ধুত্ব হইয়াছিল। কমল তখন 4 বৎসরের। কমলের সঙ্গে বন্ধুত্ব রক্ষা নিতান্ত সহজ নয়। তাহার যেমন সকলের সঙ্গে অতি শীঘ্র বন্ধুত্ব হইত, তেমনি একটুকুতেই তাহার বন্ধুবিচ্ছেদ ঘটিত। একমাত্র নরেশই কেবল 6 বৎসর পর্যন্ত কমলের সকল আবদার ও উৎপীড়ন সহ্য করিয়া সেই বন্ধুত্ব অক্ষুণ্ণভাবে বজায় রাখিয়াছিল। যথার্থ কথা বলিতে কি, এক হিসাবে কমলের জন্যই নরেশের এতদিন এই বাড়িতে আশ্রয় পাইয়াছে। নহিলে পরের ঝঞ্ঝাট এমনভাবে দীর্ঘকাল ঘাড়ে রাখিতে গৃহিণী বোধ হয় স্বীকৃত হইতেন না। যাহাই হইউক, কথাবার্তা শেষ হইলে নরেশ বলিল, জ্যাঠাইমা, তবে বাজারের পয়সাটা দিন, বেলা হয়ে গিয়েছে। গৃহিণী ইতস্তত করিয়া বলিলেন, থাক বাবা, তোমার আর বাজারে গিয়ে কাজ নেই, মাধবী যাবে। সকালবেলা তোমার পড়ার বড় ক্ষতি হয়। তবে কি জানো, চাকর বাকরের করা, ওরা তো কেবল অর্ধেক চুরি করবে বই তো নয়, আর তুমি যেমন আপনার বুঝে জিনিসপত্র আনো। নরেশ তাহার কথা শেষ হইবার অবসর না দিয়া বলিল, না, একবার বাজারে ঘুরে আসব, তাতে পড়ার আর কি ক্ষতি হবে। বেলা হয়ে গেলে আর ভালো মাছ পাওয়া যাবে না জ্যাঠাইমা, আপনি আর দেরি করবেন না। পড়ার ক্ষতি হবে, গৃহিণীর মুখে একথা নরেশ প্রথম শুনিল তাহা নহে। আগেও অনেকবার শুনিয়াছে, কিন্তু তাহার সুর অন্যরকম ছিল। সন্ধ্যার সময় লণ্ঠন পরিষ্কার করা হয় নাই। অঙ্ক কষিতে কষিতে নরেশ সে কথা হয়তো ভুলিয়া গিয়াছে। যতক্ষণ আলো দেখা যায় নরেশ ছাদে বসিয়া ততক্ষণ একমনে অঙ্ক কষিয়াছে, কিন্তু যখন আর চোখে দেখা যায় না, তখনই নরেশের ছ্যাঁত করিয়া মনে পড়িয়া গিয়াছে, ও আজ যে আলো সাজানো হয় নাই। তাড়াতাড়ি অপরাধীর মতো নিচে নামিয়া আসিয়া লণ্ঠনে হাত দিবামাত্র গৃহিণী তখনই বলিয়াছেন, থাক থাক, তোমার পড়ার ক্ষতি হবে, আমিই লণ্ঠন সাজাচ্ছি। চাকর পারে না, নষ্ট করে ফেলে, তুমি পারো তাই, নইলে কি আর সাধ করে বলি, সন্ধ্যা উতরে গেল, এখন এলেন আলো সাজাতে। হয়তো কোনো দিন ছোট খোকা আবদার লইয়াছে, গৃহিণী রাগিয়া তাহার পিঠে ভাদ্র মাসের কিল বর্ষণ করিতেছেন। নরেশ খোকার কান্না শুনিয়া ছুটিয়া গেলেই বলিয়াছেন, থাক থাক, তুমি কেন আবার এসেছ, যাও, তোমার আর ছেলে ধরতে হবে না, তোমার পড়ার ক্ষতি হবে। এটা গেল নরেশের জীবনের কেবল এক অঙ্কের ইতিহাস। কিন্তু তাহার জীবনের আরেকটি অংশ ছিল, যাহার ইতিহাস কেবল তাহার নিজের মনের মধ্যেই লেখা ছিল। অন্যের চোখে সেই ইতিহাস কখনো ধরা পড়ে নাই। সেই ইতিহাস কেবল স্বপ্নের ইতিহাস, অথবা জাগরণ ও স্বপ্ন মিশ্রিত এক অপূর্ব অনুভূতির ইতিহাস। অতি শৈশবে ছোট কাকা কোনোদিন তাহাকে আদর করিয়া রাসের মেলা হইতে একটি লাটিম কিনিয়া আনিয়া দিয়াছিলেন। সে কথাটিও সেই ইতিহাসের এক কোণে লিখিত আছে। যে টিয়া পাখিটা খাঁচায় থাকিয়া কেবল ক্যাঁ ক্যাঁ করিয়া চেঁচাইত, তাহার স্মৃতির সহিত মা দুপুরবেলা বসিয়া তাহাকে ধারাপাত পড়াইতে পড়াইতে সে তাহার ছেঁড়া কাপড় সেলাই করিতেন। সে কথার কোনো বিশেষ মিল না থাকলেও হয়তো টিয়ার কথার সঙ্গেই মার কাপড় সেলাইয়ের একত্রে সংযুক্ত হইয়া মনে পড়িত। আবার হয়তো সেই সঙ্গে পদ্মবিলের ধারে যে একটা গাব গাছের মস্ত মৌচাক ভাঙিয়া লইবার পর মাছিরা 8-10 দিন পর্যন্ত ক্রমাগত সেই শূন্য গাব গাছের ডালের চারিপাশে গুনগুন করিয়া ঘুরিয়াছিল, হয়তো এই সকল ইতিহাসের মধ্যে এমন একটি নিগূঢ় সংযোগসূত্র ছিল, যাহাতে বিক্ষিপ্ত অসংলগ্ন স্মৃতিগুলি মাল্যের মতো গ্রথিত হইয়া গিয়াছিল। কিন্তু সে কি সূত্র? দিনে দিনে পলে পলে ঘটনার প্রতিকূলতা ও অনুকূলতার তরঙ্গে খণ্ডিত মানব জীবন যাহাকে আশ্রয় করিয়া বা অখণ্ড ও সম্পূর্ণ হইয়া ওঠে। দার্শনিক বলেন, কবি বলেন, সে সূত্র ভালোবাসা, আর অন্য কিছুতেই বহুকে এমন করিয়া এক করিতে পারে না। নরেশের সমস্ত বাল্যস্মৃতিও একই সূত্রে গ্রথিত ছিল, সে সূত্র জননীর স্নেহ।
আপনাকে বাদ দিয়া লোকে যেমন স্বপ্ন দেখতে পারে না, সকল স্বপ্নের মধ্যে যেমন অহংয়ের অস্তিত্ব বর্তমান থাকেই, নরেশের জীবনের সকল স্বপ্নের মধ্যে সেইরূপ মায়ের মূর্তি প্রতিষ্ঠিত ছিল। জননীকে কেন্দ্র করিয়া তাহার জীবন বিকশিত হইয়া উঠিয়াছিল। জননীর কুলপ্লাবিনী স্নেহের বন্যায় তাহার জীবন সংগ্রামের কঠোরতা সকল ব্যথা ভাসিয়া যাইত। লোকে দেখিত নরেশের বড় দুঃখ, কিন্তু নরেশ আপনার আনন্দে আপনি ভরপুর থাকিত। হেমের সঙ্গে বিবাহের কথা উঠিলে কর্মের সম্বন্ধে প্রথমেই তাই তাহার মনে হইয়াছিল, আহা, বেচারির মা নাই। 12 বছরের মেয়ে এখনকার দিনে যেমন চালাক চতুর হইয়া ওঠে, হেম তাহা হয় নাই। বেশভূষা করা কাহাকে বলে তাহা সে জানিত না। হেমের 2 বৌদি স্বামীর সঙ্গে বিদেশে থাকিতেন। যিনি বাড়িতে থাকিতেন তিনি চুলের পারিপাট্য, নভেল, পশমের শিল্প ও দিবানিদ্রা লইয়া এত ব্যস্ত থাকিতেন যে নিজের সন্তানদেরই খোঁজ লইবার অবকাশ পাইতেন না। ননদের খোঁজ লওয়া তো দূরের কথা, কিন্তু অযত্নমলিনা হেমকে যেন আরও সুন্দর দেখাইত। অন্তত নরেশের তাহাই মনে হইয়াছিল। শুভদৃষ্টির সময় চকিতে হেমের মুখখানি দেখিয়া নরেশ ভাবিয়াছিল, এ যেন ঠিক র্যাফেলের আঁকা একখানি ম্যাডোনার ছবি। কিন্তু দ্বিতীয়বার যখন হেমকে দেখিল তখন তাহার মনে হইল, ছবিতে কখনো এত সৌন্দর্য, এত কোমলতা প্রস্ফুটিত হইতে পারে না। নরেশের বিবাহের পর অনেকেই বলিয়াছিলেন, ছোকরা বেশ পড়াশোনা করেছিল, কিন্তু বিয়ে করে এবার মাটি হয়ে যাবে। কিন্তু কার্যত হিতৈষীদের শুভকামনা ফলবতী হইবার কোনো লক্ষণই দেখা গেল না। বিবাহের পর নরেশের পাঠের উৎসাহ বাড়িল বই কমিল না। এলে পরীক্ষা দিবার পর সে যে নিশ্চয়ই প্রথম বিভাগে উত্তীর্ণ হইবে, সে বিষয়ে তাহার সহ অধ্যায়ী অথবা অধ্যাপকগণের কোনো সন্দেহ রহিল না। নরেশ পরীক্ষা দিয়া বাড়ি গেল। মা বলিলেন, বাবা, এবার তো তোর পরীক্ষা হয়ে গেল, এখন রায়গঞ্জে গিয়ে বৌমাকে নিয়ে আয়। আমি আর কতদিন এ শূন্য ঘরে একা থাকবো বল দেখি। নরেশ হাসিয়া বলিল, আমি তো এখন তোমার কাছে বসে আছি মা, তবু তোমার একলার দুঃখ যাচ্ছে না? কাত্যায়নী বলিলেন, তুমি কি বাবা, আমার কাছে থাকো কি? তুই যখন বিদেশে থাকবি, শাশুড়ি বউ সুখ দুঃখের সাথী, তোর কথা মনে করে দুজনে কাটাবো। তোকে দূরে রেখে একলা যে প্রাণ কি করে, তুই তার কি বুঝবি বাবা? মা যখন একথা বলিতেছিলেন, নিয়তি তখন যে কি নিষ্ঠুর হাসি হাসিতেছিলেন তিনি তাহা জানিতেন না। নরেশ মিনতি করিয়া বলিল, তোমার কাছে 2 দিন থাকি মা, তারপর না হয় রায়গঞ্জে যাব। সেখানে গেলেও হয়তো আবার ফিরে আসতে দিন কতক দেরি হবে। তোমার কাজ ছেড়ে আর আমার কোথাও যেতে ইচ্ছে হচ্ছে না মা। মা হাসিয়া বলিলেন, পাগল ছেলে, কবে যে তোর বুদ্ধি হবে? ইহার প্রায় 2 মাস পরে চৌধুরী মহাশয় একদিন খবরের কাগজ পড়িতে পড়িতে হঠাৎ মফস্বল স্তম্ভে একটি সংবাদ পড়িয়া চমকিত হইলেন। সংবাদটি এই, গত শুক্রবার সন্ধ্যার সময় রায়গঞ্জের জমিদার রমানাথ বসু মহাশয় হৃদরোগে মৃত্যুমুখে পতিত হইয়াছেন। সেদিনই অপরাহ্নে তাহার একমাত্র জামাতার বিসূচিকায় মৃত্যু হয়। বসু মহাশয় জামাতার মৃত্যু সংবাদ শুনিবা মাত্র অজ্ঞান হইয়া পড়িয়াছিলেন, আর তাহার জ্ঞান হয় নাই। বসু মহাশয়ের তুল্য মহাপ্রাণ সদাশয় ও দিনবৎসল জমিদার ও অঞ্চলে আর আছেন কিনা সন্দেহ। ভরসা করি সেই স্বর্গীয় মহাত্মার দৃষ্টান্তে তার পুত্রেরাও পিতৃপদানুসরণ করিবেন। বসু মহাশয়ের জামাতা নরেশচন্দ্রও অতি সচ্চরিত্র ও প্রতিভাবান যুবক ছিলেন। বড়ই দুঃখের বিষয় যে 29 বৎসর মাত্র বয়সে তাহার অকাল মৃত্যু হইল। জামাতার সসম্মানে পরীক্ষায় উত্তীর্ণ হইবার সংবাদ পাইয়া বসু মহাশয় মহাসমারোহে কালী পূজা ও কাঙালি ভোজন করাইয়াছিলেন। উৎসবের সমারোহ মিটিতে না মিটিতেই রায়গঞ্জ অন্ধকার হইয়া গেল। ভগবান এই শোকাভূত পরিবারকে শান্তি দান করুন। চৌধুরী মহাশয় সংবাদ পাঠ করিয়া কিছুক্ষণ স্তম্ভিতভাবে বসিয়া রহিলেন। তাহার পর আলবোলার নল ছুঁড়িয়া ফেলিয়া দিয়া অন্দরের দিকে ছুটিলেন। গৃহিণীকে ডাকিয়া বলিলেন,
ওগো শোনো শোনো, কী সর্বনাশের কথা! কী সর্বনাশ আবার হলো তোমার? নরেশ যে মারা গেছে। নরেশ? কী বলো গো? আমাদের নরেশ? সে যে কালী পূজায় শ্বশুরবাড়ি গিয়েছিল। খবর পেলে কার কাছে? কি হয়েছিল তার? এতগুলি প্রশ্নের উত্তরে চৌধুরী মহাশয় কেবল বলিলেন, কলেরা হয়েছিল। অশ্রুর আবেগে তাহার কণ্ঠরোধ হইয়া গিয়াছিল। চুপ করো, চুপ করো, এ কথা নিয়ে আর তোলপাড় করো না। কমল শুনলে এখনই কেঁদে কেটে অনর্থ করবে। আহা, কত কষ্টেই ছেলে মানুষ করেছিল, সবই কপাল। গল্পের প্রথম পর্ব এখানেই শেষ হলো। নরেশের মৃত্যুর পর হেমাঙ্গিনী তার শাশুড়ি মা কাত্যায়নীর সঙ্গে নরেশের গ্রামে গিয়ে থাকতে শুরু করেন। হেমাঙ্গিনীর তখনকার কাহিনী নিয়ে শুরু হবে দ্বিতীয় পর্ব। ধন্যবাদ।